ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে সেকেন্ডের সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা এক প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওটি হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একের দাগে নদীর দৌড় সাগরের, খবরের দৌড় কোন দিকে? সঠিক উত্তর হবে খবরের দৌড় ঘয়ের দাগে কানের দিকে। পরবর্তী প্রশ্ন, একের দুয়ের দাগে আটলান্টিসের ব্যাপারটা রোমান না গ্রিক না ফ্রেঞ্চ না জার্মানদের জল্পনা কল্পনা? সঠিক উত্তর হবে গ্রিকদের। পরবর্তী প্রশ্ন, একের তিনের দাগে নীরব এখানে অমর, কি অমর? সঠিক উত্তর হবে গয়ের দাগে কিষান পাড়া। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে জনগণ মন গানটি প্রথমে জনসমক্ষে গাওয়া হয়েছিল কবে? 1911 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, একের পাঁচের দাগে টাপু টুপুর শব্দটি কি জাতীয় শব্দ? উত্তর হবে অনুকার ধন্যাত্মক শব্দ। পরবর্তী প্রশ্ন, একের ছয়ের ঘণ্টায় ঘণ্টায় শব্দটি কি জাতীয় শব্দ? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে শব্দদ্বৈত। পরবর্তী প্রশ্ন, একের সাতের দাগে গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়? গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়, যথা এক হচ্ছে মৌলিক শব্দ এবং দুই হচ্ছে সাধিত শব্দ। তাহলে কয়ের দাগে উত্তরটা সঠিক হবে। পরবর্তী প্রশ্ন, যৌগিক শব্দের সঠিক উদাহরণটি হলো গায়ক। পরবর্তী প্রশ্ন রয়েছে একের নয়ের দাগে প্রশ্নের উত্তর হাঁ অথবা না ছাড়া অন্য কিছু হলে ব্যবহার হবে কয়ের দাগে কয়ের সই কি না কয় দীর্ঘই কি না প্রশ্ন চিহ্ন না ছেদ চিহ্ন? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে কয় দীর্ঘই কি। একের দশের দাগে প্রশ্ন ঠিক বানানটি হলো, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে দুর্গা দয়সু গয়রে বাকার। পরবর্তী প্রশ্ন, এক কোন বানানটি সঠিক নয়? সঠিক উত্তর হবে এখানে আষাঢ় মূর্ধন্য সহকার ঢয় শূন্য অড় হবে, এখানে তালবস্য আশ্বাস হয়ে গেছে। সঠিক বানানটি হলো একের বারোর দাগে প্রশ্ন ঈষৎ, কোন ঈষৎটা এখানে হবে? সঠিক উত্তর হবে গয়ের দাগে দীর্ঘই মূর্ধন্য স খণ্ডত। এরপরে দুয়ের একের দাগে প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কি পরিচয় পাওয়া যায়? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটিকে ব্রহ্ম সঙ্গীত বলে পরিচয় দেওয়া হয়েছিল। এরপরে দুয়ের দাগে প্রশ্ন কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময় স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন। এটাই ছিল লেখক রামকুমার চট্টোপাধ্যায়দের অর্থাৎ তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। পরবর্তী প্রশ্ন দুয়ের তিনের দাগে আজ এত বছর পরে মনে নেই, কার কোন কথা আজ মনে নেই? মঞ্চে নজরুল ইসলাম গান গাইবার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। ছোট বয়সে শোনা সেই বক্তৃতার বিষয়বস্তু কী ছিল তা এখন আর লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের মনে নেই। পরবর্তী প্রশ্ন একের চারের দাগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণী হলো অ্যামিবা এবং প্যারামোসিয়াম। পরবর্তী প্রশ্ন দুয়ের পাঁচের দাগে কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। দুয়ের ছয়ের দাগে প্রশ্ন অরণি কি? উত্তর হবে অরণি হলো যে কাঠে আগুন জ্বলে বা চকমকি পাথর বা চিত্রক গাছ। দুয়ের সাতের দাগে প্রশ্ন কিষান পাড়া নীরব কেন? উত্তর হবে পচা জল
ও মশার অত্যাচারে কিষান পাড়া নীরব। 2-8 দাগে প্রশ্ন, বক্তা কি করে নিজে নিজে নোট বই লিখলেন? উত্তর হবে বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো ভালো কথা শোনে সে নোট বইতে চটপট লিখে রাখে। পরবর্তী প্রশ্ন 2-9 দাগে, টিয়া সত্যি কথা বলল। সত্যি কথাটি কি? উত্তর হবে সত্যি কথাটি হলো যে বেহারি তাদের বাড়ির চাকর, সে তাদের বাড়িতে এবং ঝর্ণায় বাসন ধোয়। পরবর্তী প্রশ্ন 2-10 দাগে আমরা সরাসরি চলে যাব। হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? উত্তর হবে হোটেলওয়ালা লটারির টিকিটটা কানে গুজে রেখেছিল। পরবর্তী প্রশ্ন, হোটেলের জন্মদিনে সোনা টিয়া কি উপহার দিয়েছিল? টিয়া পুটলি খুলে মামনির নখ কাটার ছোট কাঁচিটা বের করে সেটি হোটেলওয়ালাকে জন্মদিনে উপহার দিয়েছিল। এরপরে মাকুকে বানাতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? মাকুকে বানাতে ঘড়িওয়ালার 17 বছর সময় লেগেছিল। পরবর্তী প্রশ্ন 3-1 দাগে, পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। পুরন্দর মুখ কখন হাঁ হয়ে গেল? এখান থেকে আমি কেবলমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি। 3-1 প্রথম প্রশ্নের উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী হলেন 50-এর কাছাকাছি বয়সের একজন বৃষ্টিবিজ্ঞানী। 3-2 দাগে প্রশ্ন, তার চলার ভঙ্গিটি বড় মজার। কার কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন? এই দাগের উত্তরটা আমি সম্পূর্ণ প্রস্তুত করে নিয়েছি, দেখে নাও। প্রশ্নে উদ্ধৃত অংশটি শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দুর রচনার অংশ বিশেষ? এককোষী এমিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ, আর এই ক্ষণপদের সাহায্যেই প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ। পরবর্তী প্রশ্ন 3-2 অথবা, এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। কোন দুই মানুষের কথা বলা হয়েছে? কিভাবে লেখক তাদের দেখা পেলেন? এখানে যে দুজন মানুষের কথা বলা হয়েছে সেটি হলো, ছোটবেলায় একদিন লেখক হেঁদোর কাছে এক স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ও কাজী নজরুল ইসলামকে একই সঙ্গে দেখেছিলেন। এই দুই মানুষের কথা এখানে তিনি বলেছেন। পরবর্তী প্রশ্ন 3-3 দাগে, চিরদিনের কবিতায় কবি গ্রামের যে ছবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। অথবা পরবর্তী প্রশ্ন রয়েছে, অথবা নয়, 3-4 দাগে, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোতে কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না? আচ্ছা, উত্তরটা জেনে নিই। কাল স্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইট কাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষয় করতে চেয়েছিল। এই দাগের পরবর্তী প্রশ্ন উত্তর, কালের স্রোত মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলোর স্মৃতি গ্রাস করতে পারে না যারা মানুষের হৃদয় সিংহাসন অধিকার করে আছে। এরপরে আমরা জানব পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, নোট বই কবিতায় কবি পাঠককে যে সত্যের কাছে পৌঁছে দিতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। 3-5 এবং 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে এক এলাই ব্যাপারের বর্ণনা দাও। বাঘ ধরার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো। হোটেলওয়ালার জন্মদিনে পরীদের রানীর সাজ পোশাক কেমন হবে? এরপরে ব্যাকরণগত প্রশ্ন, যোগরূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তরটা জেনে নেব। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন আদিত্য, এই অদিতির সন্তান। আদিত্য ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অদিতির সন্তান, বিশেষ অর্থ হচ্ছে সূর্য।
আবার জলদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জল দেয় যে, আর বিশেষ অর্থ হচ্ছে মেঘ। বাঁশি শব্দের অর্থ বাঁশে তৈরি যে কোনো বস্তু, বিশেষ অর্থ হচ্ছে যন্ত্র। এরপরে ধন্যাত্মক শব্দ কাকে বলে উদাহরণ দাও। যে সব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাস্তব বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতিগ্রাহ্য কোনো অবস্থার দোতনা ফুটে উঠে তাকে ধন্যাত্মক শব্দ বলে। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর হচ্ছে ধন্যাত্মক শব্দ। রসগোল্লার রস লেগে হাতটা চটচট করছে, চটচট হচ্ছে ধন্যাত্মক শব্দ। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে ঝিরঝির হচ্ছে ধন্যাত্মক শব্দ। এরপর রূঢ় শব্দ কাকে বলে। যে সাধিত শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে। যেমন হরিণ, তার প্রকৃতি প্রত্যয়গত অর্থ যে হরণ করে, কিন্তু প্রচলিত অর্থ এক জাতীয় পশু। আবার প্রবীণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বিনা বাদনে দক্ষ, কিন্তু প্রচলিত অর্থে বৃদ্ধ ব্যক্তি। এরপরে 5 দাগে নিচের একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6 মার্কের। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, দেশ ভ্রমণ, উন্নয়ন বনাম পরিবেশ। এই যে 3টি রচনা, এই 3টি রচনা করলে অবশ্যই তোমরা পরীক্ষায় একটি রচনা কমন পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।